তো চলো আমরা এবার আস্তে আস্তে কোয়েশ্চেন আনসারের দিকে এগিয়ে যাই। তো চলো অ্যাক্টিভিটি 1 শুরু করি। কি বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। কয়েকটা অল্টারনেটিভ অপশন দেয়া আছে, তো সেই অপশনের মধ্যে থেকে ঠিক আনসারটা চুজ করে আমাদের টিক দিতে হবে। তো নাম্বার 1-এ কি বলেছে দেখি। ইন দ্য পোয়েম আই রেফার্স টু, এই পোয়েমে আই বলতে কাকে বোঝানো হয়েছে, কাকে রেফার করা হয়েছে, কাকে উল্লেখ করা হয়েছে। কাকে উল্লেখ করা হয়েছে আমরা সকলে জানি। এখানে তিনটে অপশন দেখি কি কি দিয়েছে। একটা দিয়েছে দ্য ব্লাইন্ড বয়, সেকেন্ড অপশন দ্য সান, থার্ড অপশন দ্য লাইট। তো সকলেই যে আমরা জানি, কিছুক্ষণ আগেই কবিতাটা পড়লাম যে আই বলতে এখানে অন্ধ বালকটিকেই বোঝানো হয়েছে। তো উত্তর হবে দ্য ব্লাইন্ড বয়, ফার্স্ট অপশন। নাম্বার 2, নাম্বার 2-তে বলেছে দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ, অন্ধ বালকটি কিসের আশীর্বাদ এনজয় উপভোগ করতে পারে না। বালকটি, অন্ধ বালকটি কিসের আশীর্বাদ উপভোগ করতে পারে না? ফার্স্ট অপশন টেস্ট, স্বাদ গ্রহণ করতে পারে না। সাইট, দৃষ্টি, বালকটি দেখতে পায় না। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে স্পিচ, বালকটি কথা বলতে পারে না। তো খুব স্বাভাবিক আনসার হবে সেকেন্ড পয়েন্ট, সাইট, কারণ বালকটি অন্ধ ছিল। কোয়েশ্চেনেই লেখা আছে দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ, তাহলে আনসারটা কি হবে? সাইট, অপশন 2। নাম্বার 3, দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস, অন্ধ বালকটি সূর্যকে চিনতে পারে কিভাবে? সূর্যের কি দিয়ে? ফার্স্ট অপশন শেপ, আকার দিয়ে। সেকেন্ড অপশন লাইট, আলো দিয়ে। থার্ড অপশন ওয়ার্মথ, উষ্ণতা দিয়ে। তো যেহেতু বালকটি অন্ধ, না শেপ দেখতে পায়, সূর্যকে কেমন দেখতে হয় সেটা সে জানতে পারছে, না সূর্যের আলো দেখতে পাচ্ছে। তো সূর্যের উষ্ণতাই সে উপভোগ করতে পারে, ফিল করতে পারে। তো আনসার হবে থার্ড অপশন ওয়ার্মথ। দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস ওয়ার্মথ। আচ্ছা, এবার শুরু করব আমরা অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদের টেক্সটটা পড়ে সেখান থেকে ইনফরমেশন নিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো চলো শুরু করা যাক। এর তাকে কি বলেছে? দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো। পুয়ার ব্লাইন্ড বয়টা কি জানতে চাইতো? দেখো একদম ফার্স্ট লাইনে রয়েছে, কবিতার একদম ফার্স্ট লাইনে, ও সে হোয়াট ইজ দ্য থিং কল্ড লাইট, মানে লাইট যে কি সেটাই জানতে চাইতো। তো সেটাই আমরা লিখব, দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো হোয়াট লাইট ইজ। তো আনসার হলো দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো হোয়াট লাইট ইজ। বি, বিতে কি বলেছে? দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই, অন্ধ বালকটি দিন আর রাত্রের মধ্যে পার্থক্য বুঝতে পারে কিসের দ্বারা? এই যে এর উত্তর আমরা পাবো সেকেন্ড প্যারায়। দেখো লেখা আছে সেকেন্ড প্যারার থার্ড লাইন, দেখো আই ফিল হিম ওয়ার্ম বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট। আই ফিল হিম ওয়ার্ম, ফিল ইন ওয়ার্ম বলতে, হিম বলতে এখানে সানকে বোঝানো হচ্ছে। তার আগের লাইনটা পড়লেও বোঝা যাবে, ইউ সে দ্য সান শাইনস ব্রাইট, আই ফিল হিম ওয়ার্ম বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট। সো তাহলে আনসার কি হবে? আনসার হবে দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই ফিলিং দ্য ওয়ার্মথ অফ দ্য সান, বাই ফিলিং দ্য ওয়ার্মথ অফ দ্য সান। নাম্বার সি, দ্য বয় অফেন হিয়ার্স মোর্নিংস অ্যাবাউট, বালকটি প্রায় দুঃখ প্রকাশ করতে শোনে। অ্যাবাউট কার সম্বন্ধে? ওই যে তার হ্যাপলেস ও। থার্ড প্যারায় দেখো, থার্ড প্যারায় সেকেন্ড লাইনে রয়েছে ইউ মোর্ন মাই হ্যাপলেস ও, মানে দুর্ভাগ্য, তার যে এই দুর্ভাগ্যজনক ক্ষতি, সে যে চোখে দেখতে পায় না, সেই দুর্ভাগ্যজনক তো ক্ষতিটা, তার এই যে ক্ষতিটা সে চোখে দেখতে পায় না, সেটা খুবই দুর্ভাগ্যজনক। তো এই জিনিসটা নিয়েই সকলে খুব দুঃখ প্রকাশ করে। তো আনসার তাহলে আমরা কি লিখতে পারি? দ্য বয় অফেন হিয়ার্স মোর্নিংস অ্যাবাউট হ্যাপলেস ও। The boy often hears mornings about hapless O. আচ্ছা, নাম্বার ডি, ডিতে কি বলেছে? দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ ড্যাশ টু বি ডিস্ট্রয়েড, বালকটি চায় না যে তার কিছু একটা ধ্বংস হয়ে যাক, ডিস্ট্রয়, নষ্ট হয়ে যাক। এবার
কি নষ্ট হয়ে যাক সেটাই আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে। ডিস্ট্রয়েড মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। তো এটার আনসার আমরা পাবো লাস্ট প্যারায় সেকেন্ড লাইনে, মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, মনের আনন্দ সুখ নষ্ট হয়ে যাওয়া। তাহলে কি লিখবো? দ্য আনসার, দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ চেয়ার অফ মাইন্ড টু বি ডিস্ট্রয়েড। দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ চেয়ার অফ মাইন্ড টু বি ডিস্ট্রয়েড। আচ্ছা, অ্যাক্টিভিটি 3 এবার আমরা শুরু করব। তো অ্যাক্টিভিটি 3তে একটা কোয়েশ্চেন দিয়েছে, হোম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু? তোমার কি মনে হয় যে অন্ধ বালকটি কার সাথে কথা বলছে? তো অন্ধ বালকটি যার সাথেই কথা বলছিল, কবিতাটা পড়ে এটাই মনে হলো যে যার সাথে বালকটি কথা বলছিল সে তার খুব কাছের, তার সাথে খুব ক্লোজ রিলেশনশিপ শেয়ার করে, এবং লোকটি ওই অন্ধ বালকটির জন্য খুব কেয়ারও করে, চিন্তাও করে, কারণ তার এই যে অন্ধত্ব সেই নিয়ে সে দুঃখও প্রকাশ করে। তো সেটাই লিখবো আমরা। তো আনসারটা কি লিখতে পারি? দ্য ব্লাইন্ড বয় ইজ টকিং টু সামওয়ান অর স্পিকিং টু সামওয়ান who is very close to him and who really cares for him because the person mourns for his unfortunate loss. এর তাহলে মানেটা কি হলো? অন্ধ বালকটি এমন একজনের সাথে কথা বলছিল যে বালকটির সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত, এবং লোকটি বালকটির জন্য খুব চিন্তাও করেন, কেয়ার করেন, কারণ সে বালকটির অন্ধত্ব নিয়ে, এই যে দুর্ভাগ্যজনক তার যে ক্ষতিটা, তার এই অন্ধত্বটা নিয়ে সেই লোকটি, সেই পার্সনটি দুঃখও প্রকাশ করে। এবার আমরা শুরু করব অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি দিয়েছে? বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। ওই টেক্সট থেকে আমাদের ইনফরমেশন নিয়ে এই চার্টটা ফুলফিল করতে হবে। ঠিক আছে, একটা তো আমাদের জন্য করে দেওয়া আছে, চলো বাকিগুলো সলভ করি। আচ্ছা, চারটায় কি দিয়েছে? এক সাইডে দিয়েছে ব্লাইন্ড পার্সন, এক সাইডে দিয়েছে পার্সন উইথ ভিশন। মানে একদিকে লিখতে হবে অন্ধ লোক, যাদের ভিশন নেই, দৃষ্টিশক্তি নেই, তারা কি করে, আর যাদের দৃষ্টিশক্তি আসে, যাদের দৃষ্টিশক্তি আছে তারা কি করে, সেই দুজনের কাজকর্মের যে পার্থক্য সেটাই আমাদের এখানে ইনফরমেশন নিয়ে টেক্সট থেকে তুলে ধরতে হবে। তো ফার্স্টের যেটা রয়েছে নাম্বার এতে বলে দেওয়া আছে, ব্লাইন্ড পার্সনে দেওয়া আছে যে 24 আওয়ার্স অফ নাইট, মানে ব্লাইন্ড পার্সনদের যেহেতু তারা দেখতে পান না, তো তারা সবসময় নাইট, তাদের কাছে সবসময় রাত্রি। আর পার্সনের ভিশনে দেওয়া আছে 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, যাদের দৃষ্টিশক্তি আছে তারা 24 ঘন্টা দিন রাত উপভোগ করতে পারেন, মানে আলাদা করে 12 ঘন্টা দিন, আলাদা করে 12 ঘন্টা রাত, দুটোই আলাদা করে উপভোগ করতে পারেন, বুঝতে পারেন। কিন্তু ব্লাইন্ড পার্সনদের কাছে 24 ঘন্টাই রাত্রি। বিয়ের দাগেরটা কি বলেছে? বিয়ের দাগেরটা পার্সন উইথ ভিশন দিয়ে দিয়েছে, বলেছে সিজ দ্য সান অ্যান্ড ফিল ইটস ওয়ার্মথ। তো যারা দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি তারা সূর্য দেখতেও পান এবং তার উষ্ণতাকে অনুভবও করতে পারেন। কিন্তু যারা অন্ধ ব্যক্তি তারা তাহলে কি বলবো? শুধুমাত্র তারা তো দেখতে পায় না সূর্যকে, তারা শুধু উষ্ণতা, সূর্যের উষ্ণতাকেই উপভোগ করতে পারে। তাহলে আনসার কি হবে? ফিলস ইটস ওয়ার্মথ, শুধুমাত্র উষ্ণতাকে উপভোগ করতে পারেন। ফিলস ইটস ওয়ার্মথ। নাম্বার সি। নাম্বার সিতে কি দিয়েছে? পার্সন উইথ ভিশনে দিয়েছে প্লেস ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট। তো দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি দিনের বেলায় খেলে, রাত্রেবেলায় ঘুমায়। ব্লাইন্ড পার্সনের কাছে তো ওরকম দিন রাত বলে আলাদা করে কিছু নেই, তাহলে তিনি কি করেন? এর উত্তরে আমরা বলতে পারি এনি টাইম প্লেস অর স্লিপস, যে কোনো সময় তারা ঘুমোতে পারেন, যে কোনো সময় তারা খেলতে পারেন। যখন তারা খেলেন সেটাই তাদের কাছে দিন হয়ে যায়, যখন তারা ঘুমান সেটাই তখন তাদের কাছে রাত হয়ে যায়। তো আনসার কি লিখতে পারি আমরা? এনি টাইম প্লেস অর স্লিপস। নাম্বার ডি। নাম্বার ডিতে কি বলছে? এটায় ব্লাইন্ড পার্সনটা দিয়ে দিয়েছে যে অন্ধ লোক কি করে? ডাজ নট রিয়েলাইজ দ্য লস অফ সাইট। তারা উপভোগ করতেই পারে না যে দৃষ্টিশক্তি না থাকাটার ক্ষতি কি, দৃষ্টিশক্তি না থাকলে যে কি ক্ষতি হয় তারা সেটা উপভোগই করতে পারে না। যে শিশুটি, যে ব্যক্তিটি জন্ম থেকে অন্ধ, যে কোনোদিনই জন্ম থেকে কিছু দেখতেই পায়নি, তাহলে সে বুঝবে কি করে কোনো জিনিস দেখতে পাওয়ার মজাটা কি?
যদি সে প্রথম থেকে দেখতে পেত তাহলে সে মজাটা বুঝতো, দৃষ্টিশক্তি থাকার যে ব্লেসিংস, যে আশীর্বাদ, সেটা সে বুঝতো। তারপর যদি দৃষ্টিশক্তি সে হারাতো তাহলে তার যে ক্ষতিটা সেটাও সে উপলব্ধি করতে পারত। কিন্তু অন্ধ ব্যক্তি সেটা, যে দৃষ্টিশক্তি হারানোর যে ক্ষতি, সেটা উপলব্ধিই করতে পারেন না। আচ্ছা, তাহলে কিন্তু যারা পার্সন উইথ ভিশন হন তারা কিন্তু দৃষ্টিশক্তি হারানোর যে ক্ষতিটা সেটা উপলব্ধি করতে পারেন, কারণ তারা দেখতে পেতেন একটা টাইমে, তারা দৃষ্টিশক্তি থাকার আশীর্বাদটা বুঝতে পেরেছেন, দৃষ্টিশক্তি থাকলে কি লাভ হয় তারা জানতে পেরেছেন। তারপরে যখন দৃষ্টিশক্তি হারাচ্ছেন খুব অবভিয়াসলি তারা রিয়েলাইজ করতে পারবেন দৃষ্টিশক্তি হারানোর কি জ্বালা। তো আনসারে আমরা কি লিখতে পারি? রিয়েলাইজ দ্য লস অফ সাইট। রিয়েলাইজ দ্য লস অফ সাইট। এবার তাহলে শুরু করব অ্যাক্টিভিটি 5, হুইচ ইজ কোয়েশ্চেন আনসার সেকশন। কবিতাটা আমরা পড়েছি, সেই কবিতা থেকেই আমাদের ইনফরমেশন নিয়ে এই কোয়েশ্চেন আনসারগুলোর আনসার দিতে হবে। তো চলো নাম্বার 1 মানে নাম্বার 8 দেখি কি কোয়েশ্চেন দিয়েছে। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক? অন্ধ বালকটি যদি জেগে থাকে তাহলে কি হবে? কবিতা পড়ে আমরা জেনেছি অন্ধ বালকটি যদি জেগে থাকে তাহলে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ তার কাছে দিন হবে। তো সেটাই আমরা আনসারে লিখব। তো আনসারে কি লিখব? কোয়েশ্চেন ধরেই আনসার দেব। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা শুরু করব ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, কমা, ইট উড অলওয়েজ বি ডে ফর হিম ইভেন অ্যাট নাইট। অর্থাৎ যদি অন্ধ বালকটি জেগে থাকে তাহলে সর্বক্ষণ তার কাছে দিনই হবে, এমনকি রাতের বেলাতেও তার কাছে দিনই হবে। এই হচ্ছে আমাদের নাম্বার এর আনসার। ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক ইট উড অলওয়েজ বি ডে ফর হিম ইভেন অ্যাট নাইট। এবার হচ্ছে নাম্বার বি। নাম্বার বি তে কি কোয়েশ্চেন? হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স? ব্লাইন্ড বয়টা, অন্ধ বালকটি, পেশেন্স মানে ধৈর্য, ধৈর্যের সাথে কি বেয়ার করে? বেয়ার মানে সহ্য করা, কি সহ্য করে ধৈর্যের সাথে অন্ধ বালকটি? তো কোয়েশ্চেন দেখো ডাজ দিয়ে দিয়েছে, মানে প্রেজেন্ট টেন্সে আমাদের আনসার দিতে হবে। তা কোয়েশ্চেন ধরেই আনসার দিচ্ছি। হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বেয়ার উইথ পেশেন্স বলেছে, তো আমরা কোয়েশ্চেন ধরেই আনসার দেবো, প্রেজেন্ট টেন্সে আনসার দেবো। দ্য ব্লাইন্ড বয় বেয়ার্স, বেয়ারের সাথে একটা এস অ্যাড হয়েছে কারণ ব্লাইন্ড বয় সিঙ্গুলার নাম্বার, তাই প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস অ্যাড হয়, তো সেই কারণে বেয়ার্স হয়েছে। দ্য ব্লাইন্ড বয় বেয়ার্স উইথ পেশেন্স a loss of him that he never knows. আর একবার আনসারটা রিপিট করি। The blind boy bears with patience a loss of him that he never knows. অর্থাৎ উত্তর হচ্ছে কি, মানে হলো অন্ধ বালকটি ধৈর্যের সাথে এমন একটা লস, মানে এমন একটা ক্ষতি সহ্য করতে পারবে যেটা কিনা সে নেভার নোজ, যে ক্ষতিটা সে কি কোনোদিন সে জানেই না, জানতেই পারেনি, সেই রকম ক্ষতি সে ধৈর্যের সাথে সহ্য করে নেবে, বহন করে নেবে। এই হয়ে গেল আমাদের নাম্বার বি এর আনসার। বলছে, আচ্ছা এবার শুরু করছি নাম্বার সি। হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ আ কিং? তো অন্ধ বালকটি নিজেকে কেন রাজা ভাবে? এটা খুবই একটি ইন্টারেস্টিং কোশ্চেন এবং এর আনসারটাও একটু বড় হবে। তো অন্ধ কেন ভাবে বাচ্চাটা, সেটার আনসার যেটা আমি লিখেছি সেটা আগে পড়ে দিই, তারপরে মানে বলে দিচ্ছি। The boy does not let himself feel sad thinking of things he cannot have or see. He rather keeps himself happy with those that he still has. For this reason, he sings and thinks that he is a king. অর্থাৎ এর মানে হলো, the boy does not let himself feel sad thinking of things he cannot have or see. বালকটি নিজেকে কখনোই দুঃখ বোধ করতে দিতে পারে না। থিঙ্কিং অফ থিংস, সেই সমস্ত জিনিসের কথা ভেবে, হি ক্যান নট হ্যাভ অর সি, যে জিনিসগুলো সে কখনো পাবে না বা দেখতে পাবে না। হি রাদার কিপস হিমসেলফ হ্যাপি উইথ দোজ দ্যাট হি স্টিল হ্যাজ, বরং সে নিজেকে সেই জিনিসগুলো দিয়ে খুশি রাখতে পারে যেগুলো তার কাছে এখনো আছে, এই মুহূর্তে যেগুলো তার কাছে আছে সেগুলো দিয়েই সে নিজেকে খুশি রাখতে পারে।
ফর দিস রিজন, এই কারণে, হি সিংস অ্যান্ড থিংস দ্যাট হি ইজ আ কিং, এই কারণে সে মনের আনন্দে গান গায় আর ভাবে যে সে রাজা। ঠিকই তো, যে জিনিসটা আমরা পাবো না সেই জিনিসটা আমি কেন পাচ্ছি না সেই দুঃখে জীবন না কাটিয়ে যেটা আমার কাছে আছে সেটা নিয়েই আমাদের খুশি থাকা উচিত। পুরো কবিতাটার মূল বিষয়ই তাই। তো এই গেল আমাদের নাম্বার সি এর আনসার। এবার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, চলো দেখে নিই। নাম্বার ডি, quote any two lines from the poem that suggest that the boy has a positive attitude towards life. কবিতা থেকে এমন দুটো কোনো লাইনকে কোট করতে হবে, তুলে ধরতে হবে, যেটা কিনা সাজেস্ট করে যে ছেলেটার জীবনের প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড, মানে একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি ছিল, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। তো এই হচ্ছে সেই লাইন, then let not what I cannot have my cheer of mind destroy. এর মানে কি? আগেই বলেছি কবিতাটা পড়ার সময় যে যে জিনিসটা আমি কখনো পাবো না সেই জিনিসটা যেন আমার, সেই জিনিসটা দিয়ে আমার মনের শান্তিকেও ধ্বংস করতে দেব। তো আনসার এটাই, then let not what I cannot have my cheer of mind destroy. So this is activity 5, question answer section. কোয়েশ্চেনের আনসারগুলো খুব সহজ করে তোমাদেরকে বোঝালাম। হোপফুলি তোমাদের আনসারগুলো বুঝতে সুবিধে হয়েছে এবং সহজ লেগেছে। তোমরা যদি যদি তোমরা চাও তাহলে এই কোয়েশ্চেনের আনসারগুলো কপি করতে পারো, ইউজ করতে পারো। তো এবার চলে এসেছি আমরা গ্রামার সেকশন, অ্যাক্টিভিটি 6। চলো তাহলে সলভ করি। অ্যাক্টিভিটি 6 এর এ তে কি বলেছে? fill in the blanks with suitable articles or prepositions. ঠিকঠাক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো ফার্স্টে আমি আনসারগুলো বলে দিচ্ছি, তারপরে কেন এই আনসারগুলো হলো এক্সপ্লেন করব। তো আনসারটা হবে, there was once a little girl who lived in the middle of a deep dark forest with her parents. তো লিটল গার্লের আগে এ কেন বসলো? এখানে কোনো নির্দিষ্ট করে কোনো বালিকার কথা, বাচ্চা মেয়ের কথা বলেনি, তাই একটা যে কোনো র্যান্ডাম মেয়ে হতে পারে, যে কোনো মেয়ে হতে পারে, তাই এ বসলো। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল, একদা এক সময় একটা বাচ্চা মেয়ে ছিল, হু লিভড ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট বলেছে, মানে ফরেস্টের ঠিক মাঝখানে একটা পার্টিকুলার জায়গাকে মেনশন করছে, নির্দিষ্ট করে একটা জায়গার কথা বলছে, তাই মিডলের আগে দা বসলো। আর মিডলের আগে নর্মালি দাই বসে আর্টিকেল। লিভড ইন দা মিডল হলো সেই কারণে অফ। আবার ফরেস্টের আগে এই কেন বসছে? অফ এ ডিপ ডার্ক ফরেস্ট কেন হচ্ছে? কারণ কোনো নির্দিষ্ট করে জঙ্গলের কথা বলেনি, একটা র্যান্ডাম জঙ্গল, যে কোনো একটা জঙ্গলের কথা বলা হয়েছে, তাই এ হলো মিডল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট। একটা তাহলে কি হলো, এতক্ষণ পর্যন্ত বাচ্চা মেয়েটা একটা জঙ্গলের মাঝখানে, একটা ঘন অন্ধকার জঙ্গলের মাঝখানে থাকতো, ড্যাশ আর প্যারেন্টস, তার বাবা মার সাথে। সাথের ইংলিশ কি? উইথ, প্রিপোজিশন উইথ বসে গেল, তাই প্যারেন্টসের আগে। তো এই হয়ে গেল এক্সপ্লানেশন। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার প্যারেন্টস। হোপফুলি তোমাদের কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা। তো চলো অ্যাক্টিভিটি 6B শুরু করা যাক। আচ্ছা, তো এবার চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 6B তে। অ্যাক্টিভিটি 6B তে কি বলেছে? ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলামস। কিছু নাউন দেয়া আছে, সেই নাউনগুলোকে চিনে ঠিকঠাক কলমে প্লেস করতে হবে। নাউনগুলো কি কি দিয়েছে দেখি? লাইট মানে আলো, ডে মানে দিন, পেশেন্স ধৈর্য, লস ক্ষতি, বয় ছেলে, সাইট মানে দৃষ্টিশক্তি। তো এদের মধ্যে কোনটা কমন নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে হবে। কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা অলরেডি আগে জেনেছি। তো চলো শুরু করি। ফার্স্ট এসছে লাইট। এই লাইট মানে দুরকম, এটা কমন নাউনেও দেওয়া যায়, অ্যাবস্ট্রাক্ট নাউনও দেওয়া যায়। লাইট বলতে যদি আমরা টাচেবল জিনিসের কথা বলি, যেমন টিউব লাইট, টুনি লাইট, মানে আরো যে সমস্ত লাইটগুলো হয়, ল্যাম্প, এই যে লাইটের কথা বলা হয়, তাহলে কিন্তু আমরা এটাকে কমন নাউন হিসেবে ইউজ করতে পারি। আর লাইট বলতে যদি জেনারেল টার্মে লাইট মানে যেটা আলো বোঝায়,
আলো অন্ধকার ওই আলো, তাহলে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে ইউজ করতে পারি। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা কি বুঝি, যে জিনিসটাকে দেখা বা ছোঁয়া যায় না, লাইটকেও আমরা দেখতে বা ছুঁতে পারি না, তো সেই সেন্সে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে ইউজ করতে পারি। তো এখানে আমরা কমনই রাখবো লাইটটাকে, ফার্স্ট সেন্সটাকে ধরে আমরা লাইটটাকে কমন নাউনেই প্লেস করছি। ডে, ডেও যে কোনো র্যান্ডম ডে হতে পারে, সানডে, মানডে, টুইসডে, আর্থ ডে, চিলড্রেন্স ডে, মাদার্স ডে, তো যে কোনো দিন হতে পারে। তো জেনারেল সেন্সে ইউজ করা হয়েছে ডে কথাটাকে, তাই ডে কথাটাকেও আমরা কমন নাউনে প্লেস করব। পেশেন্স, পেশেন্স হচ্ছে ধৈর্য। ধৈর্য হচ্ছে একটা মানুষের চারিত্রিক গুণ, যে চারিত্রিক গুণটাকে আমরা না দেখতে পাই না ছুঁতে পারি, শুধু উপলব্ধি করতে পারি। তো যেহেতু এটি একটি গুণের নাম তাই নাউন হবে, আর যেহেতু এই নাউনটিকে ছোঁয়া বা দেখা যায় না তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তো পেশেন্স হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। লস, লস কি? ক্ষতি। ক্ষতি আমরা চোখে দেখতে পাই না বা ছুঁতে পারি না, জাস্ট অনুভব করতে পারি, ফিল করতে পারি। তো সেই সেন্সে আমরা লসকে অ্যাবস্ট্রাক্ট নাউনে প্লেস করে দিচ্ছি। বয়, বয় কি? অবভিয়াসলি খুব ইজি, কমন নাউন, যে কোনো বয় হতে পারে। তো বয় চলে গেল আমাদের কমন নাউনে। সাইট, সাইট মানে হচ্ছে দৃষ্টিশক্তি। তো সাইটকে আমরা তো আর দেখতে পারি না বা ছুঁতে পারি না, একটি জিনিসের নাম। আমাদের মধ্যেই যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো কি সাইট। মানুষের মধ্যে, বিভিন্ন প্রাণীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সাইট, দৃষ্টিশক্তি। তো এটি একটি বৈশিষ্ট্যের নাম, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং যেহেতু এটিকে ছোঁয়া বা দেখা যায় না তাই এটি অ্যাবস্ট্রাক্ট নাউনে ঢুকে গেল। তো এই হয়ে গেল আমাদের কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাক্টিভিটি 6B। হোপফুলি তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে, কোন ওয়ার্ডটা কোন নাউন হলো সেই ব্যাপারে। কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্টে সেই কোয়েশ্চেন করতে পারো, আমি সেই প্রবলেমের সলিউশন দেব। তো চলো এবার আমরা আস্তে আস্তে অ্যাক্টিভিটি 6 এর দিকে, সরি অ্যাক্টিভিটি 7 এর দিকে। তো চলো এবার আমরা অ্যাক্টিভিটি 7 এর দিকে এগিয়ে যাই। তো এবার শুরু করব আমরা অ্যাক্টিভিটি 7A। কি বলছে? Add a suitable prefix or suffix to each of the words given in brackets and fill the blanks accordingly. তো এই যে লাইনগুলোতে যে ব্র্যাকেটে ওয়ার্ডগুলো দেওয়া আছে, যেমন নাম্বার 1-এ যেমন স্লিপ দেওয়া আছে, নাম্বার 2-তে যেমন পেশেন্ট দেওয়া আছে, তো এগুলোর সাথে কিছু সাফিক্স বা প্রেফিক্স অ্যাড করে আমাদের একটা নতুন শব্দ বানিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। আর শব্দগুলোর সামনে কিছু অ্যাড করব, মানে প্রিফিক্স অ্যাড করব, নাকি শব্দগুলোর পরে অর্থাৎ সাফিক্স অ্যাড করব, সেটা লাইন পড়ে মানে বুঝে আমাদের আনসারগুলো দিতে হবে। তো সাফিক্স আর প্রিফিক্স অ্যাড করার আগে ফার্স্টেই একটু সাফিক্স প্রিফিক্স কি আমরা জেনে নিই। সাফিক্স প্রিফিক্স কি আমরা অলরেডি জেনেছি, তবুও একটু হালকা করে বলে রাখি, যারা ভুলে গেছো বা যাদের এখনো জানা হয়নি তাদের জন্য। তো সাফিক্স বা প্রিফিক্স হলো কোনো শব্দ, ধরো দেয়া হয়েছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা ওয়ার্ড পাওয়ার, এই পাওয়ার মানে হচ্ছে শক্তি বা ক্ষমতা। এই পাওয়ারের পরে আমি LESS লেস একটা ওয়ার্ড অ্যাড করে দিলাম, নতুন শব্দ কি হয়ে গেল? পাওয়ারলেস, মানে ক্ষমতাহীন। যদি এই মেন শব্দ পাওয়ারের পরে যদি কোনো ওয়ার্ড যোগ করা হয়, মানে মেন শব্দর পরে যদি কোনো ওয়ার্ড যোগ করা হয়, তাকে বলবো আমরা সাফিক্স। তো এই পাওয়ারের সাথে আমরা একটা সাফিক্স লেস যোগ করেছি, নতুন শব্দ তৈরি হয়েছে পাওয়ারলেস। পাওয়ারলেস মানে ক্ষমতাহীন। নতুন শব্দ ছিল পাওয়ার মানে ক্ষমতা, এই যে শব্দটা দেওয়া ছিল সেটা ছিল পাওয়ার মানে ক্ষমতা, আর সাফিক্স যোগ করার পর নতুন শব্দ উৎপন্ন হলো, সেটা হলো পাওয়ারলেস, ক্ষমতাহীন। আর প্রিফিক্স কি? ধরুন একটা শব্দ হচ্ছে পেশেন্ট, মানে ধৈর্যশীল। এবার এই পেশেন্টের আগে আমরা একটা ইম অ্যাড করে দিলাম, তাহলে নতুন শব্দ কি তৈরি হলো? ইমপেশেন্ট। তা মেইন শব্দ ছিল পেশেন্ট, তার আগে IM অ্যাড করেছি। যেহেতু মেইন শব্দের আগে যেটা অ্যাড করে তাকে প্রেফিক্স বলা হয়, তাই পেশেন্টের সাথে আমরা প্রেফিক্স অ্যাড করেছি, যেহেতু পেশেন্টের আগে অ্যাড করেছি IMটা। এবার ইমপেশেন্ট মানে হচ্ছে ধৈর্যহীন, আর প্রথম যে শব্দটা ছিল সেটা হচ্ছে
ছিল পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল। তো প্রিফিক্স অ্যাড করার পর যে নতুন শব্দ উৎপন্ন হয়েছে সেটি অরিজিনাল প্রথম শব্দের থেকে সম্পূর্ণ আলাদা। তো বোঝা গেল সাফিক্স আর প্রেফিক্স কী জিনিস। মেন শব্দের সাথে শব্দের আগে যদি কিছু অ্যাড করা হয় লেটার বা শব্দ তাকে বলা হবে প্রিফিক্স, আর মেন শব্দের পরে যদি কয়েকটা লেটার বা কোনো একটা শব্দ অ্যাড করা হয় তাকে বলা হয় সাফিক্স। আর প্রিফিক্স সাফিক্স আমরা কেন অ্যাড করি? একটা যে শব্দটা দিয়ে দেওয়া আছে তার থেকে নতুন শব্দ উৎপন্ন করার জন্য। তো চলো এবার আমরা আবার এক্সারসাইজে ফিরে আসি। আচ্ছা, ফার্স্ট সেটটা কি বলেছে পড়ি। মাই মাদার স্পেন্ট মেনি ড্যাশ ব্র্যাকেটে স্লিপ নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। আগে আমি আনসারটা বলে দিচ্ছি, তারপরে কেন আনসারটা এরকম আমি বানালাম সেটাও এক্সপ্লেন করব। মাই মাদার স্পেন্ট মেনি, এখানে আনসার হবে স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। আমরা স্লিপের সাথে এখানে একটা সাফিক্স লেস অ্যাড করব, স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। সাফিক্স কেন অ্যাড করলাম, স্লিপলেস কেন করলাম সেটা দেখো লাইনটা পড়ে মানেটা বুঝলেই বোঝা যাবে। বলছে আমার মা অনেক বিনিদ্র রাত্রি কাটিয়েছিলেন হোয়েন আই ওয়াজ আনওয়েল, আমি যখন অসুস্থ ছিলাম। সেই জন্য স্লিপের পরে আমরা লেস অ্যাড করেছি, স্লিপলেস মানে হচ্ছে বিনিদ্র। তাহলে আনসার হলো মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। নাম্বার 2, I was dash bracket a patient. Number 2, I was dash bracket a patient to know the result of my examination. আচ্ছা, এখানে পেশেন্টের সাথে আমরা প্রিফিক্স অ্যাড করব, পেশেন্টের আগে অ্যাড করব আই এম, ইমপেশেন্ট। কেন? দেখো, যদি আমি বলি আই ওয়াজ ইমপেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? আমি আমার এক্সামিনেশনের রেজাল্ট জানার জন্য অধৈর্য হয়ে উঠেছিলাম। আর ইমপেশেন্ট মানে তো অধৈর্য, রেজাল্ট জানার জন্য সত্যিই আমরা অধৈর্য হয়ে উঠি, আর পেশেন্টের আগে আই এম অ্যাড করে সেই অধৈর্যটাকেই আমরা ইংলিশে ইমপেশেন্ট বানিয়ে দিয়েছি। তো এই জন্য আনসার হবে ইমপেশেন্ট, পেশেন্টের সাথে একটা প্রিফিক্স অ্যাড করতে হবে। নাম্বার 3, ইট ওয়াজ অ্যান ড্যাশ মোমেন্ট, ব্র্যাকেটে আছে এনজয়। এবার এখানে আমরা এনজয়ের পরে একটা সাফিক্স অ্যাড করে দেবো, আনসার করব এনজয়েবল, ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট। তাহলে আনসারটা কি দাঁড়াবে? এটা ছিল একটা উপভোগ্য সময়, উপভোগ্য মুহূর্ত, এমন একটা মুহূর্ত যেটাকে উপভোগ করা যায়। তো এই এনজয়ের সাথে আমরা সাফিক্স এবিএলই এবল অ্যাড করে দিয়ে নতুন ওয়ার্ড বানিয়ে ফেলেছি এনজয়েবল। নাম্বার 4 কি দিয়েছে? দ্য ড্যাশ ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি। এখানেও আমরা ব্রাইটের সাথে সাফিক্স অ্যাড করব, ব্রাইটনেস, NESS, নেস অ্যাড করে দেবো। উত্তর হয়ে যাবে দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি। এখানে আমরা সাফিক্স অ্যাড করলাম, কেন অ্যাড করলাম লাইনটা পড়ে মানে করি তাহলেই বুঝতে পারবো। বলছে দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, দিনের উজ্জ্বলতা আমাকে খুব খুশি করেছিল, সুন্দর উজ্জ্বল রোজ্জ্বলময় দিন দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। তো সেই কারণেই আমরা ব্রাইটের সাথে নেস অ্যাড করে দিয়ে সাফিক্স অ্যাড করে দিয়ে নতুন শব্দ বানিয়ে ফেলেছি। ব্রাইটনেস মানে হচ্ছে উজ্জ্বলতা, আর ব্রাইট মানে ছিল হচ্ছে উজ্জ্বল। তো এই হয়ে গেল আমাদের সাফিক্স প্রিফিক্স। হোপফুলি তোমরা বুঝতে পারলে কেন আমরা সাফিক্স অ্যাড করেছি, কেমন আমরা প্রিফিক্স অ্যাড করেছি। তো চলো এবার আমরা অ্যাক্টিভিটি 7B এর দিকে এগিয়ে যাই। এবার শুরু করব আমরা অ্যাক্টিভিটি 7B। তো অ্যাক্টিভিটি 7B তে কি বলেছে? রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। যে ওয়ার্ডগুলো দেয়া আছে, পুওর মানে গরিব, ওয়ার্ম মানে উষ্ণ, অ্যাওয়েক মানে জাগ্রত অবস্থায় থাকা, জেগে থাকা, ডেস্ট্রয় মানে ধ্বংস। তো এই 4টে ওয়ার্ডের আমাদের অপোজিট লিখতে হবে। তো ফার্স্ট কি? পুওর মানে গরিব, এর অপোজিট বিপরীত কি হতে পারে? ধনী। তো উত্তর হচ্ছে রিচ, RICH, রিচ। ওয়ার্ম, সেকেন্ড হচ্ছে ওয়ার্ম, WARM, ওয়ার্ম মানে কি? উষ্ণ। এর অপোজিট কি হতে পারে? শীতল বা ঠান্ডা। তাহলে আনসার হবে কি? কুল, COOL, কুল। থার্ড হচ্ছে অ্যাওয়েক মানে জেগে থাকা, AWAKE, অ্যাওয়েক মানে জেগে থাকা। এর অপোজিট তাহলে কি হবে? ঘুমিয়ে থাকা। অ্যাসলিপ,
অপোজিট তাহলে কি হবে? অ্যাসলিপ, মানে ঘুমিয়ে থাকা, ASLEEP। নাম্বার 4 হচ্ছে ডেস্ট্রয়। ডেস্ট্রয় মানে ধ্বংস করা। এর বিপরীত কি? সৃষ্টি করা, তৈরি করা নতুন জিনিস। তো উত্তর হবে ক্রিয়েট, CREATE, ক্রিয়েট। এবার এসছি আমরা রাইটিং সেকশনে, অ্যাক্টিভিটি 8। তো অ্যাক্টিভিটি 8 এ দুটো রাইটিং দেয়া আছে, A আর B। ফার্স্টে আমরা করব এটা। দেখা যাক 8A তে কি করতে বলা হয়েছে। বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং ইমাজিনারি ডায়ালগ বিটুইন ডে এন্ড নাইট, দ্য বিগিনিং অফ দ্য ডায়ালগ ইজ গিভেন ফর ইউ। বলা হয়েছে দিন আর রাতের মধ্যে একটা কাল্পনিক, ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক একটা কনভারসেশন, মানে কথোপকথন রচনা করতে কিছু কিছু হিন্টস এখানে অলরেডি দেয়া আছে। এই শূন্যস্থানগুলো পূরণ করার মাধ্যমে আমাদের কনভারসেশনটা ক্লিয়ার করতে হবে, কথোপকথনটা শেষ করতে হবে। তো আমি তোমাদের জন্য একটা প্রস্তুত করেছি কনভারসেশন, চলো সেটাই তোমাদের দেখাই। দিস ইজ দ্য কনভারসেশন। তো ফার্স্টে ডে বলছে, এটা শুরু করার আগে আরেকটা জিনিস বলে রাখি, এই যে দেখো কনভারসেশনটা যে আন্ডারলাইন পার্টগুলো দিয়েছি, সেই আন্ডারলাইন পার্টগুলো হচ্ছে আমি নিজে লিখেছি, আর বাকি অংশগুলো যেগুলো বইতে দেয়া আছে যে হিন্টস গুলো সেইগুলোই, আন্ডারলাইন পার্টগুলো আমার অ্যাড করা। তো চলো শুরু করি। বলছে ডে কি বলছে ফার্স্টে, ডিয়ার ফ্রেন্ড আই মাস্ট ডিক্লেয়ার আই এম মোর ইম্পর্টেন্ট দ্যান ইউ। ডে রাতকে বলছে, নাইটকে বলছে যে আমার প্রিয় বন্ধু, আমাকে এটা অবশ্যই বলতেই হচ্ছে যে আমি তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট। নাইট তখন কি বলছে, আই ডোন্ট নো হাউ ইউ ক্যান সে দ্যাট। আমি এটা জানি না যে তুমি এটা কি করে বলছো। ডে তখন বলছে, দ্য সান রাইজেস ডিউরিং দ্য ডে, পিপল ওয়ার্ক অ্যান্ড চিলড্রেন গো টু প্লে অ্যান্ড গো টু স্কুল অ্যান্ড প্লে। তখন ডে বলছে, দিনের বেলা তো সূর্য ওঠে, লোকে কাজে যায়, বাচ্চারা স্কুলে যায়, খেলাধুলা করে। নাইট তখন ছাড়ানোর পাত্র নয়। নাইট কি বলছে, এভরিওয়ান টেক্স রেস্ট ডিউরিং নাইট, আওয়ার বডি উইল নট ওয়ার্ক উইদাউট দিস রেস্ট। বলছে এভরিওয়ান, সকলে রাত্রেবেলা বিশ্রাম নেয়, আমাদের শরীর এই রেস্ট ছাড়া কাজ করবে না। উই উইল বি আনওয়েল উইদাউট ইট, রেস্ট ছাড়া আমরা অসুস্থ হয়ে পড়ব। ঠিক কথা। তখন ডে বলছে, ইউ ব্রিং ডার্কনেস, তুমি অন্ধকার নিয়ে আসো, আই ব্রিং লাইট অ্যান্ড এভরিথিং লুকস ব্রাইট। বলছে আমি আলো নিয়ে আসি এবং সবকিছু উজ্জ্বল দেখতে লাগে। অ্যান্ড লাইট অলসো গিভস এনার্জি টু ওয়ার্ক, আর আলো মানুষকে কাজ করার এনার্জিও দেয়। নাইট হাঁটছে না, কিছুতেই হাল ছাড়বে না। আই হ্যাভ দ্য লাইট অফ দ্য মুন, বলছে আমার তো চাঁদের আলো আছে। আই মেক দ্য সারাউন্ডিংস কুল, আমি চারপাশকে শীতল ঠান্ডা করে দিই। ইউ মেক সারাউন্ডিংস ওয়ার্ম উইথ ইউর হিট অ্যান্ড লাইট, কিন্তু তুমি, মানে দিনকে বলছে, তুমি তোমার আলো এবং হিট দিয়ে, তাপ দিয়ে চারপাশকে ওয়ার্ম মানে উষ্ণ করে তোলো, গরম করে তোলো। ডে বলছে ইনডিড দ্যাটস ট্রু, বলছে হ্যাঁ নিশ্চয়ই, এটা সত্যি কথা। উই ক্যান দেন সে, আমরা তাহলে বলতে পারি দ্যাট কি বলতে পারি, বোথ অফ আস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। ইকুয়ালি মানে সমানভাবে। তো ডে তখন বলল যে আমরা তাহলে এটাই বলতে পারি যে আমি তুমি আমরা দুজনেই সমানভাবে গুরুত্বপূর্ণ। নাইট বলছে ইয়েস ম্যানকাইন্ড নিডস বোথ অফ আস, যে হ্যাঁ মনুষ্য প্রজাতি আমাদের দুজনকেই তাদের প্রয়োজন। দিস সাইকেল অফ ডে অ্যান্ড নাইট কিপস দ্য লাইফ ওয়ার্কিং অন দ্য আর্থ। এই যে ডে অ্যান্ড নাইটের যে সাইকেলটা, এই যে চক্রটা, দিনের পর রাত, রাতের পর আবার দিন, আবার রাত, এরকম পরপর চলছে, এই যে চক্রটা কি করে পৃথিবীতে, কিপ দ্য লাইফ ওয়ার্কিং, জীবনকে বাঁচিয়ে রাখে, জীবনকে চালিয়ে যায়, চলন্ত অবস্থায় রাখে। জীবন থেমে যায় না এক জায়গায়। তারা দিনের বেলায় কাজ করবে, রাত্রেবেলায় রেস্ট নেবে, আবার এনার্জি এসে গেল শরীরে, আবার তারা দিনের বেলায় কাজ করতে যাবে, এইভাবেই চলতে থাকবে। তো তাই বলছে এই যে দিন আর রাত্রের সাইকেলটা জীবনকে বাঁচিয়ে রেখেছে পৃথিবীতে। বিসাইডস, এটা কিন্তু বিসাইড প্রিপোজিশন নয়, বিসাইড মানে পাশে, এটা হচ্ছে বিসাইডস। দেখো বিসাইডের পাশে একটা এস আছে, বিসাইডস মানে তাছাড়াও। বিসাইডস উইদাউট নাইট দ্য ডে কান্ট বি বিউটিফুল, দিন ছাড়া, সরি রাত্রির ছাড়া দিনকে কখনো সুন্দর লাগতে পারে না। এখানে শর্ট ফর্ম ইউজ করেছি, কান্ট মানে হচ্ছে ক্যান নট, ক্যান নট এর শর্ট ফর্ম আমরা কান্ট ইউজ করেছি। শর্ট ফর্ম আমরা আরো তোমরা শিখবে পরে পরবর্তীকালে। তো এনিওয়ে এই ছিল আমাদের কনভারসেশন, কথোপকথন। খুব সহজভাবে, সহজ ভাষায় ছোট করে তোমাদের সামনে তুলে ধরেছি। হোপফুলি তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং
যদি মনে হয় তোমাদের এটা ভালো লেগে থাকে বা হেল্প হয়েছে, তাহলে তোমরা এটা আনসার হিসেবে ইউজ করতে পারো। ঠিক আছে, ওকে দেন চলো তাহলে এবার আমরা অ্যাক্টিভিটি 8 এর বি এর দাগের দিকে এগিয়ে যাই। তো এবার এসে গেছি আমরা 8B তে। চলো 8B তে কি রাইটিং করতে বলেছে দেখি। বলছে ডেভেলপ আ স্টোরি উইদিন 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোইং হিন্টস অ্যাড আ সুটেবল টাইটেল টু ইট। নিচে কিছু হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস গুলোকে ফলো করে একটা স্টোরি আমাদের লিখতে হবে এবং স্টোরিটার একটা টাইটেল দিতে হবে। হিন্টস গুলো কি কি আগে দেখে নি। An old lady loses vision. An old lady loses vision. বলছে একজন বয়স্ক মহিলা দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। Calls in a doctor, ডাক্তার ডাকলেন। Agrees to pay a large fee if cured. যদি সুস্থ হন তাহলে অনেক টাকা ফি দেবেন। Doctor removes some of our furniture daily. ডাক্তারটা কিছু কিছু করে ফার্নিচার প্রত্যেকদিন তার বাড়ি থেকে সরাতে শুরু করে। Lady is cured. বয়স্ক মহিলাটি ইতিমধ্যে সেরে যান। She refuses to pay. টাকা দিতে চান না, ডাক্তারকে ফিস দিতে চান না। Says she cannot see any of her furniture. বলেন যে তিনি তার কোনো ফার্নিচার দেখতে পাচ্ছেন না। তো এইগুলো ছিল হচ্ছে হিন্টস। এই হিন্টস গুলোকে বেস করে আমাদের একটা ছোট্ট সুন্দর গল্প লিখতে হবে। তো গল্প লেখার আগে বলি, গল্প লেখার কিছু রুলস আছে। একটা টাইটেল দিতে হয়, তারপর গল্প থাকে, মেন বডিটা থাকে, তার নিচে একটা মরাল দিতে হয়, নীতি কথা, মানে গল্পটা পড়ে আমরা কি শিখলাম। গল্পটা লিখতে হয় পাস্ট টেন্সে। গল্পের মধ্যে কিছু ডায়লগ দিতে হয়, দুটো কি তিনটে, একটা দুটো তিনটে ডায়লগ, খুব বেশি ডায়লগ দেওয়ার দরকার নেই, কিন্তু একটা দুটো ডায়লগ দিয়ে দেওয়া খুব ভালো, রিয়ালিস্টিক হয়, প্র্যাকটিক্যাল হয়, দেখতেও ভালো লাগে। পুরো গল্পটা পাস্ট টেন্সে হলেও যে ডায়লগ পার্ট আমরা যে কোনো টেন্স ইউজ করতে পারি। তো এই হয়ে গেল গল্পের বেসিক ফরম্যাট, গল্প লেখার বেসিক ফরম্যাট। পরবর্তীকালে তোমরা আরো ডিটেল এগুলো শিখবে উঁচু ক্লাসে। আর যেহেতু আমরা এখন ক্লাস 5 এ পড়ছি, আমরা অনেক গ্রামার সিনট্যাক্স রুলস যেহেতু শিখিনি, লাইন্স কনস্ট্রাকশনের অনেক লাইন তৈরি করার, বড় বড় লাইন লেখার অনেক রুলস আছে। সেই রুলস গুলো যেহেতু আমরা এখনো পর্যন্ত ডিটেলে শিখিনি, সেই জন্য আমরা চেষ্টা করব ছোট ছোট সেন্টেন্স লেখার। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই রুল ফলো করে আমরা সেন্টেন্স লিখি। তো এই রুল ফলো করেই আমরা ছোট ছোট সেন্টেন্স লিখবো, সিম্পল সেন্টেন্স লেখার চেষ্টা করব, তাতে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেকস কম হবে। তো চলো আমি যে গল্পটা লিখেছি সেটা তোমাদেরকে দেখাই। আমি আমার গল্পের টাইটেল দিয়েছি অ্যান ওল্ড লেডি অ্যান্ড আ ডিসঅনেস্ট ডক্টর। গল্পের কোয়েশ্চেনে মরাল দিতে বলা নেই, কিন্তু আমি একটা মরালও দিয়ে দিয়েছি, টিট ফর ট্যাট। আমি পুরো গল্পটা পড়ে বাংলা মানে বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটা জিনিস জাস্ট বলে রাখতে চাই, বইয়ের কোয়েশ্চেনে মরাল দিতে বলেনি, আমি একটা এক্সট্রা মরাল দিয়ে রেখেছি তোমাদের জানার জন্য। যদি এরকম কোয়েশ্চেন তোমাদের লেখা এই গল্পটা লিখতে দেওয়া হয় তাহলে, আর এবং যদি বলা হয় মোরাল দেওয়ার দরকার নেই, শুধু টাইটেল দিলেই হবে, তখন এই টাইটেলটাকে বাদ দিয়ে তোমরা এই মরালটাকেও টাইটেল হিসেবে কিন্তু ইউজ করতে পারো। খুব এই যে মরালটা দেওয়া আছে এই গল্পের জন্য, এইটা দারুণ টাইটেল হতে পারে। এই মরালটাই এই গল্পের খুব একটা ভালো টাইটেল হতে পারে। তো তোমরা এই মরালটাকেও টাইটেল হিসেবে ইউজ করতে পারো যদি মরাল দিতে না বলা হয়। আর যদি টাইটেল আর মরাল দুটো দিতে বলা হয় তাহলে এরকম টাইটেল থাকবে, এরকম মরাল থাকবে। চলো আর দেরি না করে গল্পটা স্টার্ট করি। তো বলছে once upon a time there lived an old lady। বলছে একদা এক সময় এক বয়স্ক মহিলা বাস করতেন। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, she lost her eyesight। দুর্ভাগ্যবশত তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন in an accident। একটি অ্যাক্সিডেন্টে দুর্ভাগ্যবশত সে বয়স্ক মহিলা তার দৃষ্টিশক্তি হারান। So তাই she called a doctor to treat her eyes। তিনি এক ডাক্তার ডাকলেন তার চোখের পরীক্ষা নিরীক্ষা করার জন্য, সারানোর জন্য। She told the doctor, তিনি ডক্টরকে বললেন, cure my eyes and I will give you a huge fee। আমার চোখ সারিয়ে দিন এবং আমি আপনাকে একটা খুব বড় অ্যামাউন্টের ফি আপনাকে দেব। আপনার যেটা হয়, যেটা প্রাপ্য হিসাবে আপনাকে বেশ ভালো টাকা বৃদ্ধ মহিলা ডাক্তারকে দিতে রাজি হলেন যদি তার চোখ সারাতে পারেন। The doctor started treatment। ডক্টর চিকিৎসা শুরু করলেন। But he was dishonest। কিন্তু ডাক্তার dishonest ছিলেন, অসৎ ছিলেন। He started to steal furniture one by one from the house। তিনি এক এক করে ফার্নিচার ওই বয়স্ক মহিলার বাড়ি থেকে চুরি করতে শুরু করলেন।
A time came when no furniture was left in the house. একটা সময় আসলো when যখন no furniture was left in the house, কোনো ফার্নিচারই আর বাড়িতে বেঁচে রইল না। After some months of treatment, কয়েক মাস চিকিৎসার পর, the old lady got back her eyesight. Old lady বয়স্ক মহিলা তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। But কিন্তু she found no furniture in the house. তিনি বাড়িতে কোনো ফার্নিচার খুঁজে পেলেন না, মানে দেখতে পেলেন না কোনো ফার্নিচার। Now the doctor asked her to pay him. এবার এদিকে কি ডাক্তার বয়স্ক মহিলাকে বলছেন আপনি তো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন, এবার আমাকে পে করুন। The lady was old but intelligent. লেডি বয়স্ক মহিলা, বয়স্ক হলেও কি হবে, তিনি কিন্তু বুদ্ধিমান ছিলেন, তিনি বুদ্ধিমতী ছিলেন, তিনি বুঝতে পারলেন যে কেসটা কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে। She told, তিনি তখন ডাক্তারকে বললেন, I can't see any furniture here. আমি কোনো ফার্নিচারই দেখতে পাচ্ছি না এখানে। So you have failed to cure my eyes. তাই বোঝাই যাচ্ছে যে তুমি আমার চোখ সারাতে ব্যর্থ হয়েছো। I will not pay you. আমি তোমাকে কোনো পে করব না। The doctor got the behavior what he deserved. ডক্টর সেই ব্যবহারটা, সেই বিহেভিয়ারটাই পেয়েছিলেন যেটা তিনি যোগ্য ছিলেন, যেটা তার প্রাপ্য ছিল। মানে তিনি যেমন ডিসঅনেস্টি করেছেন বয়স্ক মহিলার সাথে, বয়স্ক মহিলাও সেই জন্য তাকে কোনো পে করেনি, শোধবোধ। তো এই হচ্ছে গল্প। মরালটা কি? টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, যার সাথে যেমন তার সাথে তেমন, যে যেমন তার সাথে তেমন ব্যবহার আমাদের করতে হবে। তো বোঝা যাচ্ছে বয়স্ক মহিলা খুবই বুদ্ধিমতী ছিলেন এবং ডাক্তারকে বুদ্ধিতে তিনি হারিয়ে দিয়েছিলেন। তো এই হয়ে গেল গল্প। আর গল্পটা খুবই ছোট ছোট সেন্টেন্স দিয়ে আমি বানিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা লাইন খেয়াল করে দেখো, সব পাস্ট টেন্সে লেখা আছে। শুধুমাত্র যে লাইনগুলো আমি কোটেশনের মধ্যে রেখেছি, মানে ডায়লগ করেছি, যেমন এই যে কিওর মাই আইস এন্ড আই উইল গিভ ইউ আ হিউজ ফি, প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স লেখা আছে। আর একটা আমি কোটেশন দিয়েছি, কই গেল, এই যে আই কান্ট সি এনি ফার্নিচার হিয়ার সো ইউ হ্যাভ ফেলড। ওখানে কান্ট সি মানে প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, ইউ হ্যাভ ফেলড প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। তো কোটেশনের মধ্যে যেগুলো ডায়লগ দেওয়া হচ্ছে, সেই ডায়লগ গুলোকে আমরা যে কোনো টেন্সে লিখতে পারি। এছাড়া প্রত্যেকটা লাইন তোমরা খেয়াল করে দেখবে, প্রত্যেকটা লাইন আমি পাস্ট টেন্সে লিখেছি, ছোট ছোট লাইন লিখেছি এবং সহজ ভাষায় লিখেছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, মনে রাখতে সুবিধা হয়। তো এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি ভি। তো এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 8B। হোপফুলি তো এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 8B। হোপফুলি গল্পটা তোমাদের ভালো লাগলো, বুঝতে সুবিধা হলো, কোনো কনফিউশন নেই, অসুবিধা নেই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করবে, আমি সেই প্রশ্নের তোমাদের উত্তর দেব। তো এই ছিল আজকের ক্লাস। কবিতার এক্সপ্লানেশন হলো, কোয়েশ্চেন আনসার, গ্রামার, রাইটিং, এগুলো সবই হলো। খুব সহজ করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। হোপফুলি তোমাদের বুঝতে কোনো কনফিউশন হয়নি, কোনো প্রবলেম হয়নি। যদি তোমাদের আনসার গুলো সব ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এগুলো ইউজ করতে পারো। যদি কোনো প্রবলেম হয়, কনফিউশন হয়, অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই প্রবলেম গুলো ক্লিয়ার করবো, কনফিউশন গুলো ক্লিয়ার করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাভ আ গুড ডে।